আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। করোনার টিকা নিয়ে গুজবের জবাব দিলেন পলক। 40তম বিসিএসে 80% যাবে বিজ্ঞান প্রকৌশল শিক্ষার্থীদের দখলে। জিপির ইন্টারনেট থেকে আয় বেড়েছে 14%। দেশের ই কমার্স পরিচালনায় 80%ই নারী। চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং। ভারত ছাড়ছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। গুগল স্টোরে ফিটবিটের প্রচারণা এবং কোটি ডলারে রকেট গাড়ি। যাচ্ছি বিস্তারিত খবরে। করোনার টিকা নিয়ে গুজবের জবাব দিলেন পলক। মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে করোনার টিকা নিয়ে গুজবের জবাব দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সমালোচকদের জবাবে বৃহস্পতিবার সকাল 10:40 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথে গিয়ে এই টিকা নেন তিনি। টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা সুরক্ষা.gov.bd অ্যাপ্লিকেশন তৈরি করেছি এবং আমরা দেখতে পেলাম যখন এই টিকা কার্যক্রম সুন্দরভাবে কাজ করছে এবং টিকা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া নাই, পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, আমাদের যে 26 জন নিয়েছে তারাও ভালো আছে। টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চলছে, এর জবাবেই মন্ত্রিপরিষদ বিভাগের সদস্য হিসেবে এই টিকা নেন বলেও জানান পলক। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গোষ্ঠী অপপ্রচার করছে, গুজব তৈরি করছে। তারা বলছে মন্ত্রীরা কেন নিচ্ছে না, মন্ত্রীরা আগে নিক, তারপরে সাধারণ মানুষকে দিক, সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে কেন টিকা দেওয়া হচ্ছে। তো সেই কারণেই কালকে রাত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি টিকা গ্রহণের ক্ষেত্রে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, পেশাজীবী ডেটাবেজের সঙ্গে এনআইডি যাচাই করেই সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন প্রক্রিয়া চলছে। নিজে আমি আপনাদের সামনেই আমরা কিন্তু রেজিস্ট্রেশন অনলাইনে করেছিলাম, আমার ন্যাশনাল আইডি এনেছি, এনে আমরা সম্মতিপত্রে টিকা যে কার্ড সেটাতে সই করেছি এবং আপনাদের সামনে আমি টিকা গ্রহণ করেছি এবং টিকা নেওয়া প্রায় এখন কিন্তু 5 মিনিট 10 মিনিট হয়ে গেল এবং টিকা নেওয়ার পরে আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই এবং আপনাদের সামনে আমি আছি এবং আমার এখনো এমন ধরনের কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে না। এদিকে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর নিবন্ধন শুরুর প্রথম 24 ঘন্টায় সুরক্ষা প্ল্যাটফর্মে টিকা গ্রহণে নিবন্ধন করেন মোট 1253 জন। এদের মধ্যে গত রাতেই নাম নিবন্ধন করান প্রতিমন্ত্রী। 40তম বিসিএসে 80%ই যাবে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের দখলে। বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে বিসিএস প্রবণতা বাড়ছে। কেবল প্রকৌশল নয়, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্যাডারেও এই হার প্রতিবারেই বাড়ছে। প্রবণতা বিচারে 40তম বিসিএস থেকে কোনো কোটা না থাকায় বিসিএস সাধারণ ক্যাডার সার্ভিসের 80%ই বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের দখলে যেতে পারে বলে মনে করছেন বুয়েটের উপাচার্য প্রকৌশলী আব্দুল জব্বার খান। জেনারেল ক্যাডারের যে বিজ্ঞপ্তিটা হয় সেখানে কিন্তু মানে কোনো প্রকার কোনো কোটা নাই, মুক্তিযোদ্ধা কোটা নাই, মহিলা কোটা নাই, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা নাই, জেলা কোটা নাই। তার মানে 40 বিসিএস থেকে অনওয়ার্ড কিন্তু সম্পূর্ণভাবেই হচ্ছে মেধাভিত্তিক। তো মেধাভিত্তিক যখন সম্পূর্ণভাবে হবে, আমার ধারণা প্রকৌশল বিদ্যায় যারা বিজ্ঞান বা আপনার এগ্রিকালচার বা অন্যান্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা বর্তমানে যে সিলেবাস আছে বা যা কিছু আছে, পরীক্ষার প্যাটার্ন যেভাবে আছে, তাতে করে কিন্তু আমরা আজকে যে আলোচনায় বসেছি সেই ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের আমার মনে হয় যে সুপারিশ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আরো অনেক বেড়ে যাবে। আই নট বি সারপ্রাইজড। নবীন প্রকৌশলীদের সাধারণ ক্যাডার সার্ভিসে যোগদানের প্রবণতা এবং আইইবির করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে এমনটাই জানান বুয়েট উপাচার্য। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ঢাকা কেন্দ্রের আয়োজনে ওয়েবিনারে দেয়া বক্তব্যে প্রবাসী প্রকৌশলীদের রেমিটেন্সের নেটওয়ার্কের অধীনে আনতে নীতিমালা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল জব্বার খান। আমরা যারা ধরেন প্রকৌশলী বা এলিট যারা বা এডুকেটেড যে সোসাইটি, যে ক্লাসটা আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে, তারা কিন্তু সেখানে গিয়ে শুধু নিজের ভালোটাই করছে, নিজেই ভালো থাকছে। তারা দেশে তাদের কাছ থেকে একটা পয়সা রেমিটেন্সও কিন্তু এই দেশে আসে না। এখন যে বাংলাদেশের যে $42 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভ, এই $42 বিলিয়ন রিজার্ভের মধ্যে 1% হবে না যেটা আমাদের ইঞ্জিনিয়ারদের কাছ থেকে এসছে বা ডাক্তারদের কাছ থেকে এসছে, যারা কিনা বিদেশে বসে আছেন বা যারা বিদেশে কর্মরত আছেন। সরি টু সে, এটা আমি সেই অনুষ্ঠানেও বলেছি যে যারা এইভাবে আপনার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, যারা ডুয়েল পাসপোর্ট এনজয় করছেন, তাদেরকে রেমিটেন্স নেটওয়ার্কের আওতায় আনার একটি পলিসি গ্রহণ করা উচিত সরকারের। ভিশন 41 রূপকল্পে
টেকনিক্যাল রিসোর্সকে গুরুত্ব দেয় প্রশাসন ক্যাডারে প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার্থীদের চাহিদা আরও বাড়বে মন্তব্য করে সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করেন তিনি। টেকনোলজিক্যাল রিসোর্স পার্সোনাল বেসড যে ওয়ার্কফোর্স, সেই ওয়ার্কফোর্সটাই কিন্তু এখন তৈরি হচ্ছে গ্র্যাজুয়ালি। কাজেই এই মেধাবীরা যারা আমরা যাদেরকে বলছি, যাদেরকে নিয়ে আজকে আলোচনা করছি, তারা যে আপনার বিভিন্ন সাধারণ ক্যাডারে যাচ্ছে, এটিকে কিন্তু আমি মোটেই নেতিবাচক ভাবে দেখছি না। এটি ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য আজকে যে বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দৈনিক 18 ঘন্টা কাজ করে সেই বাংলাদেশে যেতে হলে তো এদেরকেই দরকার। সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার, তাদের নিজেদের ক্যাডার, সবখানেই তাদের বিচরণ থাকতে হবে এবং আগে যে কোনো সময়ের চেয়ে এটি আরো বাড়াতেই হবে। এটি খুব স্বাভাবিক এবং সেটি বাড়ছে, আমি সেটিকে সাধুবাদ জানাই। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। জিপির ইন্টারনেট থেকে আয় বেড়েছে 14%। গত বছর 13,961 কোটি টাকা রাজস্ব আয় করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। তবে আগের বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে 2.8%। একই বছরে প্রতিষ্ঠানটি 26 লাখ নতুন গ্রাহক পেয়েছে। বছর ব্যবধানে গ্রাহক বেড়েছে 3.4%। 2020 সালের শেষে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 7,90,00,000 লাখ। এর মধ্যে 4,13,00,000 লাখ গ্রাহকই ইন্টারনেট ব্যবহার করেন। হিসাব বলছে 2020 সালে আগের বছরের তুলনায় গ্রামীণফোনের ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে 14%। একই সঙ্গে ইন্টারনেট ব্যবহার বেড়েছে 60.6%। বৃহস্পতিবার প্রকাশিত গ্রামীণফোনের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন বলছে, চতুর্থ প্রান্তিকে গ্রামীণফোন লাইসেন্স ও লিজ ফি বাদে কেবল নেটওয়ার্ক কাভারেজ উন্নয়নে বিনিয়োগ করেছে 395 কোটি টাকা। গ্রামীণফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাঁড়িয়েছে 16,547টি। প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, ডিউটি, ফিস, 4G লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ ফি বাবদ সরকারি কোষাগারে জমা দিয়েছে 9,822 কোটি টাকা। চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন মূল্যায়নে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানিয়েছেন, 2020 সালের চতুর্থ প্রান্তিকে গ্রামীণফোনের 14,000-এর বেশি নেটওয়ার্ক সাইটকে 4Gতে রূপান্তরিত করা হয়েছে। একই সঙ্গে গ্রাহক পর্যায়ে 4Gর ব্যবহার বেড়েছে 65.6%। এই সময়ে গ্রামীণফোনে 1,98,00,000 নতুন গ্রাহক 4Gতে যুক্ত হয়েছে। দেশের ই কমার্স পরিচালনায় 80%ই নারী। তথ্য প্রযুক্তির দক্ষতার সঙ্গে সৃজনশীলতার সমাবেশ ঘটিয়ে ই কমার্সে বিপ্লব সৃষ্টি করেছে দেশের নারীরা। দেশে যত অনলাইন এবং ই কমার্স প্রতিষ্ঠান আছে, এগুলোর 80%ই নারীরা পরিচালনা করছে। করোনা পরিস্থিতির মধ্যে তারা ঘরে থেকেই ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা হয়ে উঠছে। ই কমার্সে এখন নারীদের জয় জয়কার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা বিভাগীয় পর্যায়ের জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আরা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা কার্যালয়ের উপপরিচালক ফাতেমা জোহরা বক্তব্য দেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের 5 শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। নজর দিচ্ছি দেশের বাইরে। ভারত ছাড়ছে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। ভারত সরকার স্থায়ীভাবে দেশে টিকটককে নিষিদ্ধ করেছে। একদিন পর বাইটড্যান্স এ বিষয়ে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছে। অভ্যন্তরীণ একটি মেমোতে বাইটড্যান্স জানিয়েছে, ভারতে তাদের যে 2 সহস্রাধিক কর্মী রয়েছে সেখান থেকে কর্মী ছাঁটাই করা হবে। তবে সব ঠিকঠাক হলে এবং টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নিলেও বাইটড্যান্স পুনরায় ভারতে ফিরবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। বাইটড্যান্স প্রত্যাশা করছে পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই পাল্টে যাবে। তবে সে পর্যন্ত কোনো কার্যক্রম না থাকায় কর্মীদের রাখতে পারবে না কোম্পানিটি। পরবর্তীতে এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছে, ভারত সরকার সিদ্ধান্তটি সম্পর্কে কোনো পরিষ্কার নির্দেশনা দেয়নি এবং কিভাবে ও কবে থেকে অ্যাপটি পুনরায় ইনস্টল করা যাবে সে বিষয়ে কোনো ধারণা নেই। তবে বাইটড্যান্স কি পরিমাণ লোক ছাঁটাই করবে সেটিও পরিষ্কার করে বলা হয়নি। ভারত টিকটকের জন্য একটি বড় বাজার। দেশটিতে বাইটড্যান্স $1 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে সেটি এখন ভেস্তে যাচ্ছে ভারত সরকারের স্থায়ী নিষেধাজ্ঞার ফলে। চীনের স্মার্টফোন নির্মাতাদের ফোল্ডেবল প্যানেল দেবে স্যামসাং। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই চীনের নির্বাচিত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে ফোল্ডেবল ডিসপ্লে সরবরাহ শুরু করতে পারে স্যামসাং। চুক্তি অনুযায়ী বছরের শেষ নাগাদ 10 লাখ ইউনিট ডিসপ্লে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। নতুন এই চুক্তির ফলে 2021 সালের দ্বিতীয়ার্ধেই আমরা বেশ কিছু ফোল্ডেবল ফোনের ঘোষণা শুনতে পারব। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, অপো এবং ভিভো স্যামসাং এর ফোল্ডেবল প্যানেলের ফোন উন্মোচন করবে। অন্যরাও একই পথে হাঁটতে পারে।
স্যামসাং তাদের জেড ফোল্ডেবল দীর্ঘ হরাইজেন্টাল ফোল্ডিং স্ক্রিন এবং ছোট ভার্টিক্যাল ফোল্ডিং স্ক্রিন সরবরাহ করবে বলে জানা গেছে। বর্তমানে স্যামসাং ডিসপ্লের ফোল্ডেবল প্যানেলের একমাত্র ক্রেতা স্যামসাং ইলেকট্রনিক্স। গত কয়েক বছরে অন্য ক্রেতাদেরকেও এই তালিকায় যুক্ত করার চেষ্টা করছে এসডি, তবে পরিকল্পনা মতো সব ঘটেনি। হুয়াওয়ে একসময় স্যামসাং ডিসপ্লের ক্রেতা হতে তৈরি হচ্ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সেটি ভেস্তে গেছে। পরবর্তীতে হুয়াওয়ে বিওইর ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার শুরু করে। গুগল স্টোরে ফিটবিটের প্রচারণা। ইউরোপিয়ান কমিশন থেকে সবুজ সংকেত পাওয়ার পর চলতি বছরের প্রথম দিকে ফিটবিট অধিগ্রহণ সম্পন্ন করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বুধবার থেকে গুগল স্টোরে ফিটবিট ওয়্যারলেসের প্রচারণাও শুরু করেছে। আপাতভাবে প্রচারণা থাকলেও ওই স্টোর থেকে কেনার সুযোগ পাচ্ছেন না আগ্রহীরা, বরং এক্সপ্লোর বাটনে ক্লিক করলে ভিজিটরদের ফিটবিটের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ফিটবিট পণ্য কিনতে পারছেন আগ্রহীরা। তবে হয়তোবা নেস্ট হার্ডওয়্যারের মতো আগামীতে গুগল স্টোর থেকে ফিটবিট পণ্য কেনা যাবে। গুগল ইতোমধ্যেই ফিটবিট ওয়্যারেবলের ডেটা গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে ইন্টিগ্রেশন শুরু করেছে। গত নভেম্বর থেকে স্লিপ স্ক্রিন শুরু হলেও বর্তমানে সেটি ওয়েলনেস স্ক্রিনের সাথে পাল্টে যাবে। থাকবে স্মার্ট ডিসপ্লেতে ঘুম, অনুশীলন, নিউট্রিশন সহ সাধারণ স্বাস্থ্যগত ডেটা প্রদর্শন। কোটি ডলারে রকেট গাড়ি। 2019 সালে কালাহারি মরুভূমিতে ইতিহাসের দ্রুততম গাড়ি হয়ে ওঠে ব্লাড হাউন্ড। লক্ষ্য ছিল ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতে সক্ষম হবে এই সুপারসনিক গাড়িটি, কিন্তু এখন লক্ষ্যপ্রস্তে প্রয়োজন আরও বিনিয়োগ। আর তা সংগ্রহ করতে $1,11,00,000 বিক্রির প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। ঘন্টায় 763 মাইল গতির আগের রেকর্ড ভাঙতে প্রয়োজন আরও একটি নতুন রকেট মোটর। তার জন্যই প্রয়োজন এই বাড়তি বিনিয়োগ। 2018 সালে একবার দেউলিয়া হওয়ার পথে ছিল ব্লাডহাউন্ড ল্যান্ড স্পিড রেকর্ড প্রকল্প। সে সময় প্রকল্পটিতে বিনিয়োগ করে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বর্তমান মালিক ল্যান্ড ওয়ারহাস্ট, কিন্তু এখন প্রকল্পে বিনিয়োগ ছেড়ে দেওয়ায় এবার $1,11,00,000 গাড়িটি বিক্রি করতে চাইছে ব্লাডহাউন্ড দল। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে 2019 সালের শেষে পরীক্ষায় সর্বোচ্চ 628 মাইল গতিবেগ তুলেছে রকেট গাড়িটি। মহামারীতে বাধা পড়েছে এই প্রকল্পের গতি। গাড়িটির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে ব্লাডহাউন্ডের এখনও আরেকটি রকেট দরকার। ওয়েবসাইটে ব্লাডহাউন্ড বলেছে, করোনা ভাইরাস পরবর্তী বিশ্বে এই প্রকৌশল অভিযান চালিয়ে যেতে ব্লাডহাউন্ড দলের এখন নতুন মালিক দরকার। রেকর্ড ভাঙার প্রচেষ্টা যত সামনে আসবে তহবিল সংগ্রহের চেষ্টা তত বাড়বে বলেও উল্লেখ করেছে ব্লাডহাউন্ড দল। স্পন্সরশিপ বিক্রির মাধ্যমেও অর্থ জোগাড় করা যেতে পারে বলেও জানিয়েছে দলটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।